ডক্টর ইউনূস টাকা মেরে খাচ্ছে, রাষ্ট্র সেই টাকা আদায় করতে পারছে না। এই যে সমন্বয়ের ছেলেগুলোর, টোকাই ছেলেগুলোর ঘাড়ে বন্দুক রেখে এই চুক্তিটা করছে রাষ্ট্র, স্টেট এবং ডক্টর ইউনূস মুখোমুখি। সেই ব্যক্তিকে এসে মামলা সবগুলো খালাস করে দিয়ে তাকে আপনারা সরকারে বসায় দিলেন। তাহলে আপনারাও তো কম পাপি নয়। একটা তেল কিনতে, সুতা কিনতে চুক্তির ফলে এখন আমেরিকার অনুমতি লাগতেছে, এটা বাংলাদেশের জন্য একটা বেজ্জতি না? নির্বাচন আদায় করা আমাদের জানের উপরে যাচ্ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত মব সৃষ্টি করার চেষ্টা। 391 কোটি 391 কোটি টাকা অনুদান এসেছিল নরওয়েজিয়ান ফান্ড থেকে, এবং প্রস্তুত করা হয়েছে 191 কোটি টাকা। 191 কোটি টাকা প্রস্তুত করা হয়েছে। 192 কোটি টাকা। শোনা যায় তারেক রহমান ভারতের কাছে, আমেরিকার কাছে বহু মুচলেকা দিয়েছেন। সেসব মুচলেকা এখন কড়াই গন্ডায় আদায় করার সময় এসেছে। আগামী 7 এপ্রিল এই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। লোকে বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের রিসেট বাটন নিয়েই তিনি নাকি দিল্লি যাচ্ছেন। নাকি সেই যে মুচলেকার বিষয়টি, মুচলেকা কি দিয়েছিলেন সেটাই কি পাওনা বোঝাতে যাচ্ছেন? প্রতি মুহূর্তে জানতে চায় শেখ হাসিনা কবে আসবে। প্রতি মুহূর্তে তারা শুনতে চায় আওয়ামী লীগের আমলে কি কি ভালো কাজ হয়েছে, আর বিএনপি শত চেষ্টা করে সেই ভালো কাজগুলো কেন করতে পারবে না। এই কথাগুলো যদি আপনি বলেন, তারা রাত জেগে জেগে এই কথাগুলো শুনবে। এরকম একটা মানসিক অবস্থা তাদের তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, তার আগে বলবো, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর হতো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। মনে থাকবে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে অংশগ্রহণের নাম করে খলিলুর রহমান ওরফে রজার খলিল 2025 সালের নভেম্বরে ভারত সফর ছিল একটি রহস্য ঘেরা ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র 2 জন উপদেষ্টার ভারত সফরের মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষত এমন এক সময়ে যখন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাংলাদেশ তার প্রত্যার্পণ দাবি করছে। সেই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমানের দিল্লি যাওয়া এবং অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। এখন সেই একই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লি যাচ্ছেন। তারেক রহমান সরকারের প্রথম উচ্চ পর্যায়ের দিল্লি সফর হিসাবে এটি কূটনৈতিক গুরুত্ব অনেক বেশি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গী হওয়ার বিষয়টি এই সফরের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের রিসেট বোতাম হিসাবে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে এই সফরটি নিছক কোনো রুটিন কূটনৈতিক যাতায়াত নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় ধরনের পট পরিবর্তনের ইঙ্গিত। গত 1.5 বছর ধরে ঢাকা এবং দিল্লির মধ্যকার কূটনৈতিক করিডোরগুলো নজিরবিহীন তিক্ততায় আচ্ছন্ন ছিল। ইউনূস সরকারের ভারত বিরোধী অবস্থান এবং দুই দেশের মধ্যে তৈরি হওয়া দূরত্বের কারণে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের জন্য দীর্ঘ 9 মাস অপেক্ষা থাকতে হয়। তবে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণে দ্রুত পরিবর্তন আসতে শুরু করে। অনেকেই বলেছেন সেই যে মুচলেকা তত্ত্ব, এর আগে একটি ভিডিও করেছিলাম, দয়া করে দেখে নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তা এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি স্পষ্ট বার্তা দিয়েছিল যে নয়াদিল্লিও তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত। এই পরিবর্তিত প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের আসন্ন 2 দিনের দিল্লি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে অনেকের কাছে। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রীর এই দিল্লি যাত্রার কৌশলগত তাৎপর্য অত্যন্ত ব্যাপক। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে যাওয়া ডক্টর খলিলুর রহমানের এই সফরে ভারতের শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তার সম্ভাব্য বৈঠকগুলো প্রমাণ করছে যে এই রিসেট কেবল রাজনৈতিক শুভেচ্ছার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তার মতো স্পর্শকাতর খাতগুলো এর আওতাভুক্ত। বিশেষ করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পরে পাকিস্তান থেকে ডেকে এনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের বেসামরিক কর্মকর্তা সকলকে নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে যে নতুন ফ্রন্ট ওপেন করা হয়েছিল সেটি ভারতের
রাজনীতির বা ভারতের পক্ষ থেকে আলোচনার মূল বিষয়বস্তু হবে তাতে কোনো সন্দেহ নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলের যে কাজের সম্পর্ক তৈরি হয়েছিল, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটিকেই তিনি একটি কার্যকর কূটনৈতিক রূপরেখায় পরিণত করার চেষ্টা করবেন বলে অনেকে বলছেন। এই কূটনৈতিক তৎপরতার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে অর্থনৈতিক বাস্তবতা। গত 15 বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, ডক্টর ইউনূসের শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং ইউনূস সরকারের টানাপোড়েনের কারণে তাতে বড় ধরনের ধাক্কা লাগে। $14 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে কমে যায়। বর্তমানে উভয় দেশই এই অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে মরিয়া। আর এই পুনর্জাগরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা। 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের কথা রয়েছে। যদিও বর্তমান সরকার এই সময়সীমা আরো 3 বছর বাড়ানোর আবেদন করেছে, তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতের বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ এবং কৃষি পণ্যের শুল্কমুক্ত এবং বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা ঢাকার জন্য অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। সেপা চুক্তির মাধ্যমে কেবল শুল্ক কমানো নয়, বরং অশুল্ক বাধা দূর করা, সাপ্লাই চেইন শক্তিশালী করা এবং বেনাপোল পেট্রাপোলের মতো স্থলবন্দরগুলোর লজিস্টিক জটিলতা নিরসনের মাধ্যমে দুই দেশের অর্থনীতিকে আরো গভীরভাবে যুক্ত করার চেষ্টা করা যাবে বা করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে বলে অনেকে বলছেন। বাণিজ্যিক স্বার্থের সমান্তরালে জ্বালানি এবং পানি নিরাপত্তার মতো অত্যন্ত জরুরি বিষয়গুলো এই সফরের আলোচনার টেবিলে প্রাধান্য পাবে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করেছে তা সামাল দিতে ভারত থেকে নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করছে, যে পরিকল্পনা শেখ হাসিনার সরকার বহু আগে করেছিল এবং সে অনুযায়ী পাইপলাইন নির্মিত হয়েছিল, যে পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশে তেল আসছে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে ডক্টর খলিলের বৈঠকটি জ্বালানি খাতের এই সহযোগিতা আরো সম্প্রসারিত করার একটি সুস্পষ্ট ইঙ্গিত। ঠিক একইভাবে আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া 1996 সালের গঙ্গার পানি চুক্তি নবায়ন বা নতুন শর্তাবলী নির্ধারণ বাংলাদেশের কৃষি, অর্থনীতি এবং পরিবেশের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। এটি কেবল কূটনীতির বিষয় নয়, কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পৃক্ত। পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কেবল ইউনূস সরকারের আমলে তৈরি হওয়া ক্ষত মেরামতের চেষ্টা নয়, বরং ভৌগোলিক এবং কৌশলগত বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুচিন্তিত পদক্ষেপও হতে পারে। রাজনৈতিক বাগাড়ম্বর দিয়ে ভূ রাজনৈতিক বাস্তবতা বদলানো যায় না। বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনা সবকিছুতেই ভারতের সহযোগিতা বাংলাদেশের জন্য অপরিহার্য। অন্যদিকে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের ভূ রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য একটি স্থিতিশীল এবং বন্ধুভাবাপন্ন বাংলাদেশ দিল্লির জন্য সমানভাবে জরুরি। এখন দেখার বিষয় হলো এই যে সম্পর্কের এই রিসেট বাটন চেপে ঢাকা এবং দিল্লি তাদের সাম্প্রতিক অতীতের তিক্ততাকে পেছনে ফেলে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব কতটা সফলভাবে গড়ে তুলতে পারে। বিশেষ করে তারেক রহমানের ফিরে আসা, বাংলাদেশে ক্ষমতা গ্রহণ সবকিছুই যখন ভারতের ইশারার উপর নির্ভরশীল ছিল, এক্ষেত্রে ভারত কতটা আপার হ্যান্ড পাবে সেটিও দেখার বিষয়। এই সফরের ফলাফলই নির্ধারণ করে দেবে আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কের গতি প্রকৃতি কোন পথে অগ্রসর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের এখন যে গণমাধ্যম, সেটা প্রিন্ট মিডিয়া হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়া হোক, এই গণমাধ্যমের উপর মানুষের যে বিশ্বাস এবং আস্থা, এটি একেবারে তলানিতে। এখানে সত্য ছাপা হোক, মিথ্যা ছাপা হোক, এটা আসলে কোনো মিন করে না। ফেসবুকে কি বলা হলো, ইউটিউবে কে কোন কন্টেন্ট তৈরি করলো, লিঙ্কডইনে কে কী ধরনের কথাবার্তা বললেন, কিংবা এক্স হ্যান্ডেলে কোন তথ্য আসলো, মানুষ উন্মুখ হয়ে থাকে এই সকল কথাবার্তা শোনার জন্য। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে আমাদের এই সময়টিতে বেশিরভাগ মানুষ সত্য শোনার চাইতে তারা গুজব শুনতে পছন্দ করে। আপনি খুব সত্য কথা বললেন, কোরআন হাদিসের কথা বললেন, কিংবা খুব শান্তি ধরনের কথাবার্তা বললেন, এগুলো মানুষ শুনবে না। আপনি কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব, সংঘাত, বিবাদ, মারামারি, খুনোখুনি, কাটাকাটি, এই সর্বনাশ হয়ে গেল, আজ এটা খারাপ, ওটা খারাপ ইত্যাদি যে সকল নেতিবাচক খবর রয়েছে, এগুলোর প্রতি বেশিরভাগ মানুষের এখন প্রবল আগ্রহ। আর দুরন্ত বেগে মানুষ মিথ্যার পেছনে ছুটে। এই যে একটা অচল অবস্থা মানুষের মন এবং মননে, এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি যখন তৈরি হয়, তখন একটি দেশ জাতি তার যে নির্ধারিত গন্তব্য, সেটা কতটা ধ্বংসাত্মক হয় এটি ভিন্ন প্রসঙ্গ। আজকের যে শিরোনাম, সেই শিরোনাম নিয়ে আলোচনা করব এই কারণে যে বাংলাদেশে আওয়ামী লীগ 35% লোক আওয়ামী লীগ করতো যখন তারা ক্ষমতায় ছিল। এই গত 17-18 মাসে অনেকে হয়তো ভয়ে চুপ হয়ে গেছেন, অনেকে মনের মধ্যে শরিয়াতে আওয়ামী লীগ, নতে নৌকা,
তালিববশতে শেখ হাসিনা, বতে বঙ্গবন্ধু, এই জিনিসগুলো পোলাপনের মতো সারাক্ষণ চিকিরাস্কার করে। আর আওয়ামী লীগ জামানাতে যারা সুবিধাভোগী ছিল তাদের একটা বিরাট অংশ সুর পাল্টে ফেলেছেন, ভোল পাল্টে ফেলেছেন। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা দাবিদার ছিলেন তাদের সঙ্গে মিলেমিশে গিয়েছিলেন। অনেকে আবার এখন যে তারেক রহমান সাহেব বা বিএনপি ক্ষমতায় আসছে তাদের সঙ্গে আসলে ভোল পাল্টে একত্র হয়ে গেছেন। কিন্তু সেই লোকের সংখ্যা কত? 5 ভাগ, নট মোর দ্যান দ্যাট। তাহলে 35 ভাগ থেকে যদি আপনি 5 ভাগ বাদ দেন তাহলে থাকে 30 ভাগ। অন্যদিকে ধরুন জাতীয় পার্টি, এরপর আওয়ামী লীগ জোটে যে সকল বাম সংগঠন ছিল, তারপর কিছু মানুষ কোনো দল করতেন না কিন্তু শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পছন্দ করতেন। এদের সংখ্যা তো আসলে কোনো অবস্থাতেই 20 ভাগের কম ছিল না। আর এই লোকগুলোর একটি অংশ কিন্তু কমেনি, তো তারা রয়ে গেছেন। তাহলে কি হলো? এদিকে হলো 20 ভাগ আর এদিকে হলো 50 ভাগ। এই 50 ভাগ লোক, অর্থাৎ আওয়ামী লীগের 30 ভাগ আর আওয়ামী লীগের বাইরে 20 ভাগ, এই 50 ভাগ লোক প্রতি মুহূর্তে জানতে চায় শেখ হাসিনা কবে আসবে। প্রতি মুহূর্তে তারা শুনতে চায় আওয়ামী লীগের আমলে কী কী ভালো কাজ হয়েছে, আর বিএনপি শত চেষ্টা করে সেই ভালো কাজগুলো কেন করতে পারবে না। এই কথাগুলো যদি আপনি বলেন তারা রাত জেগে জেগে এই কথাগুলো শুনবে। এরকম একটা মানসিক অবস্থা তাদের তৈরি হয়ে গেছে। বাকি যে 50 ভাগ, এই 50 ভাগ এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে। বিএনপির দিকে অর্ধেক 25 ভাগ, আর জামাত এবং তাদের যারা সহযোগী তাদের মধ্যে চলে গেছে 25 ভাগ। আবার বিএনপির পক্ষে যে 25 ভাগ আছে এটাও যদি আপনি ভাগ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে যারা ক্ষমতা পেলেন, সুযোগ সুবিধা পেলেন, পদ পদবি পেলেন তাদের একটা অংশ, আর আরেকটা অংশ রয়েছে আফসোস লীগ, যারা পাননি। তো তারা বিভিন্ন নেতিবাচক কথা বলছে, দীর্ঘশ্বাস ফেলছে, সরকারের পদে পদে ভুল ধরার চেষ্টা করছে এবং ঘরের মধ্যে থেকে তারা পরের কথা বলে যাচ্ছেন। ফলে বোঝার চেষ্টা করেন যে আমাদের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে কী ধরনের একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে কী হলো? সত্যর দিকে কেউ ধাবিত হচ্ছে না, বাস্তবতার দিকে কারো কোনো নজর নেই। কোথায় গুজব আছে, কোথায় মিথ্যা কথা আছে, কোথায় গল্প আছে, কোথায় কাহিনী আছে, এসব নিয়ে মানুষ ভীষণ রকম ব্যস্ত। এবং এরই ধারাবাহিকতা আজকে যে শিরোনামটি দিয়েছি, সেই শিরোনামে সামাজিক যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে, ফেসবুকে, তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন গুরুত্বপূর্ণ। তারা একটি খবর প্রচার করছেন, চাউর করছেন। সেটি হলো বাংলাদেশের বর্তমান সরকারকে জাতিসংঘ নাকি, আবার আমি নাকি বলছি বিকজ এটা সামাজিক মাধ্যমের খবর, আমার কাছে কোনো তথ্যপত্র নেই। তো তারা নাকি জনাব তারেক রহমান সাহেবকে খুব কঠিন ভাষায় চিঠি দিয়েছে। কোন ক্ষমতা বলে, কোন বিধি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সত্য মিথ্যা জানি না। আবার এ ধরনের চিঠি একাধিকবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে, এ ধরনের প্রচারও ছিল। তো ইউনূস জমানাতে এ ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আবার এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে ধরনের খবর ছড়াচ্ছেন, সেই খবর নিয়েও কিন্তু এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। ক্ষমতা কেন্দ্রিক যে প্রেস এবং মিডিয়া রয়েছে এবং ক্ষমতাকে তদবির করা যে সাংবাদিকরা রয়েছে, তারা খুব সুকৌশলে এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন। আর এগুলো যত বেশি এড়িয়ে যাচ্ছেন তত বেশি সামাজিক যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইউটিউব বা অন্যান্য যে গণমাধ্যম নয়, সামাজিক মাধ্যম যারা প্রভাবশালী, তারা এই বিষয়গুলোকে আবার সামনে টেনে নিয়ে আসছেন। ফলে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আওয়ামী লীগের যে অপরিহার্যতা, প্রয়োজনীয়তা, এটি মানুষের মন এবং মস্তিষ্কে ছড়িয়ে যাচ্ছে। এটা যে কতটা গুরুত্ব, সেই গুরুত্ব বিএনপি বুঝতে পারেনি, কিন্তু জামাত বুঝতে পেরেছে। তো জামাত যখন বুঝতে পেরেছিল, বুঝতে পারার কারণে তাদের একটা বিরাট বট বাহিনী ছিল। সেই বট বাহিনী অবিরতভাবে গত 4-5 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছাড়াতো। কিন্তু তারেক রহমান সাহেব ক্ষমতা লাভের পর, বিশেষ করে তিনি যখন বাংলাদেশে এলেন 25 তারিখে, এরপর থেকে জামাতের যে বট বাহিনী, তাদের প্রচার এবং প্রোপাগান্ডার ধরন সামান্য আওয়ামী লীগের দিকে সামান্য আছে, আর বাকি বেশিরভাগ সময় এখন তারা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের পরিবারের বিরুদ্ধে। সেই সাবেক 1-11 সময়টিতে কী কী হয়েছে, তার আগে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি কী কী ভুল করেছে, আবার এখন বিএনপির লোকজন কী করছে, এগুলোকে ঠাট্টা, মশকরা, টিটকারি, স্যাটায়ার, প্রতিটি ভাষায় কার্টুন দিয়ে, গল্প দিয়ে, কাহিনী দিয়ে, মিথ্যাচার দিয়ে বা সত্য এবং মিথ্যার সম্মিলন ঘটিয়ে মানুষের মনে বিএনপির সম্পর্কে এরকম একটা ধারণা তৈরি করে ফেলা হচ্ছে যে এ সরকার চালাতে পারবে না, এ সরকার বেশি দিন যাবে না। তারেক রহমান সাহেব আসলে কী করতেছে আমরা কিচ্ছু বুঝতেছি না, ভালো হচ্ছে না, এটা করার কি দরকার ছিল? মানে একটা রাষ্ট্র এবং একটা সরকারের যত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সব গুরুত্বপূর্ণ কাজকে জনগণের দৃষ্টিতে বিচার, বিশ্লেষণ এবং বিবেচনায়
অপ্রয়োজনীয়, অপ্রান্তীয় বলে প্রচার করা হচ্ছে। আর অন্যদিকে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে সামাজিকভাবে হেয় করা, মানসিকভাবে তাদেরকে ভেঙে ফেলা ইত্যাদি প্রচার এবং প্রোপাগান্ডার মধ্যেই সরকারের প্রায় 40 দিন অতিবাহিত হতে চলেছে। এই 40 দিনের মধ্যে আমরা শুধুমাত্র সরকার এটা করবে, ফ্যামিলি কার্ড করবে, ওটা করবে, খাল কাটবে, বড় বড় পরিকল্পনার কথা শুনেছি। দ্বিতীয় যমুনা ব্রিজ হবে, দ্বিতীয় পদ্মা ব্রিজের মতো মেগা প্রকল্প হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর যেটা হয়, রাজনৈতিক সরকার আসলে বাংলাদেশের মতো রাষ্ট্রে ব্যাপক ফলক পরিবর্তন হয়। যে আন্তর্জাতিক বিমানবন্দর আবার আসবে, তারপর চন্দ্রিমা উদ্যান আবার জিয়া উদ্যান হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয়গুলো, এগুলো পুরোদমে চলছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারাও তো এই যে সরকারের দুর্বলতা, তারা তো বুঝে 17 বছর তারা কন্টিনিউয়াসলি সরকার চালিয়েছে। তো এই যে 16-17 বছর তাদের সরকার চালানোর অভিজ্ঞতা, সব মিলিয়ে সরকারের দুর্বলতা, এবং এখন তারা ক্ষমতাহীন, তারা বুঝে যে সরকারের কোন কোন জায়গাতে ব্যথা আছে, বেদনা আছে, তারা এই রাষ্ট্রটি রেখে গেছে, কোন কোন জায়গাতে কোন অবস্থায় রেখে গেছে, এটা তাদের মুখস্থ। এই জায়গাতে শক্তি আছে, এই জায়গাতে ঘা আছে, অভিঘাত আছে, এই বিষয়গুলো জেনে তারা তো নাকে তেলে ঘুমাবে না। তারা এই জায়গাগুলোতে আঘাত হানবে, এমনভাবে আঘাত হানবে যেন সরকার পর্যদস্ত হয়, বিপর্যস্ত হয়, এবং সেই কাজটি হয়তো তারা শুরু করে দিয়েছে। এখন এগুলো সরকার কীভাবে মোকাবেলা করবে এটা তাদের ব্যাপার। কিন্তু আমি যে শিরোনামটি এটা বলেছি যে জাতিসংঘ কিংবা ধরুন মার্কিন প্রশাসন কিংবা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অন্য যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, প্রায় সকল সংস্থার সাথে আওয়ামী লীগের এই গত 15 বছর 16 বছরে তাদের একটা নিদারুণ সম্পর্ক হয়েছিল। মার্কিন প্রশাসনকে কীভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয়, জাতিসংঘকে কীভাবে দলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে ব্যবহার করতে হয়, এই পলিসি তাদের জানা আছে। এই কাজ করার জন্য যে টাকা দরকার সেটা তাদের আছে। এই কাজ করার জন্য দেশে এবং দেশের বাইরে যে লোকবল দরকার সেটা আছে। কাজে তারা এরকম কাজ করবে, এটাই স্বাভাবিক। এবং আপনারা ইতিপূর্বে জানেন যে যখন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন তো জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি বয়সে অনেক নবীন ছিলেন, অভিজ্ঞতা ছিল একেবারে কম। কিন্তু তারপর ওই সময়টাতে মার্কিন লবিস্ট গ্রুপগুলোর সাথে এবং বিভিন্ন লবিস্ট ফার্মের সাথে সজীব ওয়াজেদ জয় যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, মার্কিন যেটাকে বলা হয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, তারপর মার্কিন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, পেন্টাগন, হোয়াইট হাউস, বিভিন্ন গভর্নর অফিস, বিভিন্ন কংগ্রেসম্যানের অফিস, এইগুলোতে সরকার বিরোধী অর্থাৎ তৎকালীন জামাত এবং জোট সরকার বিরোধী একটা যাকে বলা হয় প্রোপাগান্ডা তারা এস্টাবলিশ করতে পেরেছিলেন। ফলে কী হলো, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে। এখানে আল কায়দা কিংবা তালিবানদের চাইতেও বৃহত্তর শক্তিশালী একটি পক্ষ, যা কিনা আমেরিকার জন্য মানে মারাত্মক সমস্যা সৃষ্টি করবে, এরকম একটা ন্যারেটিভ কিন্তু তখন ওই মার্কিন লবিস্ট গ্রুপরা সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করে পুরো মার্কিন প্রশাসনে সেটা তৈরি করে ফেলেছিলেন। ফলে জামাত, বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা ইনক্লুডিং তারেক রহমান সাহেব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর, মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং তাদের যে সামরিক বাহিনী এবং তাদের যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে ইনক্লুডিং FBI, এ সকল প্রতিষ্ঠানে বিএনপি, জামাত এবং তারেক রহমান সাহেবের যে ভাবমূর্তি, এটা আওয়ামী লীগ সে আজ থেকে প্রায় 20 বছর আগে কতটা ক্ষতি করতে পেরেছিল, সেই ক্ষতির রেশ এখনও কিন্তু বিএনপি কাটিয়ে উঠতে পারেনি। তো কাজেই সেই বিএনপি ক্ষমতায় এসছে, আর আওয়ামী লীগ গত 20 বছরের অভিজ্ঞতা, মানে সেই যে সময়টাতে তারা বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছিল, সেই অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত যদি আপনি ধরেন 20 বছর কম করলে, এর মধ্যে 17 বছর বা 16 বছর তাদের ক্ষমতাকালীন সময়, আর বাকি 4 বছর হলো বিএনপি জামাত জোটের ক্ষমতাকালীন সময় এবং 111-এর সময়। তো এই সময়টিতে তারা যে কাজ করেছে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে, সেই কাজ কি এখন বন্ধ আছে? আমার তো মনে হচ্ছে না। সেই কাজগুলো তারা বরং আগের থেকে আরও বেশি করবে। আর এই কথাগুলো আমি বলছি কারণে যেন সরকার সতর্ক হতে পারে, সরকারের লবিস্ট নিয়োগ করতে পারে। এবং আমেরিকাতে যে সমস্ত লোকজন গত 16-17 বছর ধরে বিএনপির পক্ষে কাজ করেছে, বিএনপির লোকজন যদি তাদেরকে ভুলে যায়, তুচ্ছ এবং তাচ্ছিল্য করে, তাহলে এই লোকগুলোকেই আওয়ামী লীগ কিনে নেবে। আমেরিকাতে যারা বিএনপি লবিস্ট গ্রুপ ছিল তাদেরকে আওয়ামী লীগ কিনে নেবে, মানে বাংলাদেশে আওয়ামী লীগ, বাংলাদেশি আমেরিকান, এরা বিএনপি সাপোর্টার। এবং তখন পুরো পরিস্থিতি কীভাবে বুমেরাং হবে, আশা করি বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা অনুধাবন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি থেকে কী জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর হতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।